সিএলডি নিয়ে আলোচনা করব। আমরা যেটাকে বলি কি বলি বলো তো, ক্রনিক লিভার ডিজিজ, সিএলডি। খুবই কমন একটা টার্ম আসলে, আমাদের লং কেস বলো মেডিসিনে, বা এটা আমাদের ভাইবার জন্য, সব জায়গার জন্য এটি ইম্পর্টেন্ট। সো ক্রনিক লিভার ডিজিজ বলতে আমরা বুঝি যে আসলে একটা লিভারে, মানে ধরো হেপাটাইটিস আমরা বলছি, অ্যাকুইট হেপাটাইটিস। তো ক্রনিক হেপাটাইটিস যেটা, মানে লিভারে যদি প্রবলেমটা, হেপাটাইটিসের প্রবলেমটা, ইনফ্লামেশনটা 6 মাসের বেশি সময় ধরে লাস্ট করে, সেটাকে আমরা ক্রনিক হেপাটাইটিস বলি। এবং এটাই আসলে ক্রনিক অবস্থা, ক্রনিক লিভার ডিজিজ আমরা বলতেছি। 6 মাসের বেশি সময় ধরে পারসিস্ট করতেছে। এবং এই ক্রনিক লিভার ডিজিজের মধ্যে মেইনলি আমরা আলোচনা করি লিভার সিরোসিস নিয়ে। লিভারটা মানে সিরোসিস হয়ে গেছে, ঠিক আছে। তো লিভার সিরোসিস মানে কি একটু লক্ষ্য করো, যে লিভার সিরোসিস বা ক্রনিক লিভার ডিজিজ বা ক্রনিক হেপাটাইটিস, এরা মানে হচ্ছে যে লিভারে ইনফ্লামেশন হয়েছে এবং নেক্রোসিস, মানে লিভারে প্রবলেম হচ্ছে, ওই জায়গায় স্ট্রাকচারগুলো নেক্রোসিস হচ্ছে, এবং এরা মোর দ্যান 6 মান্থস ধরে এরা কন্টিনিউয়াসলি হচ্ছে, এরকম একটা কন্ডিশন। এবং সিরোসিস অফ লিভারের ক্ষেত্রে দেখা যায় যে মানে হেপাটিক যে আর্কিটেকচার, হেপাটিক লিভারের যে স্ট্রাকচার, সেটা পুরো ডিসরাপশন হয়ে যায়, আর্কিটেকচারটা নষ্ট হয়ে যায়। এবং আমাদের যে লিভার আছে, লিভারে হচ্ছে ফাইব্রোসিস হয়ে যায়, স্ক্যারিং হয়ে যায়, এবং সেখানে নোডিউল ফর্মেশন হয়, এবং ওই নোডিউল ফর্মেশন হয়। তো এই যে নোডিউলগুলো ফর্মেশন হয়, এগুলোর সাইজের উপর ডিপেন্ড করে আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি মরফোলজিক্যালি, মাইক্রোনোডুলার সিরোসিস, ম্যাক্রোনোডুলার সিরোসিস। যদি এমন হয় যে ধরো ওই নোডুলগুলোর সাইজ 1 মিলিমিটার এর মতো ডায়ামিটার, বা 3 মিলিমিটার থেকে ছোট আমরা বলি, তাহলে সেক্ষেত্রে আমরা বলি মাইক্রোনোডুলার। আর যদি এমন হয় যে লার্জার নোডুলস, যেটা ভ্যারিয়েবল সাইজের হইতে পারে, মিলিমিটার, বেশি মিলিমিটার, তাহলে সেক্ষেত্রে সেটা ম্যাক্রোনোডুলার। হ্যাঁ, এটা হচ্ছে এরকম দুইটা ক্লাসিফিকেশন আমরা করতে পারি। আর সব থেকে ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট একটা ক্লাসিফিকেশন কম্পেনসেটেড সিরোসিস আর ডিকম্পেনসেটেড লিভার সিরোসিস। ঠিক আছে, লিভারে হচ্ছে কম্পেনসেটেড মানে এটা নর্মাল অবস্থায় ফিরিয়ে নেওয়া যাবে, বাট ডিকম্পেনসেটেড মানে লিভারে এমন আর্কিটেকচার নষ্ট হয়েছে যে এটার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যাবে না। এখন যে জিনিসটা তোমার জানতে হবে যে ডিকম্পেনসেটেড লিভার সিরোসিস মানে কি। মনে রাখবা, একটা পেশেন্ট তার যখন কিছু ফিচার্স আছে, কি কেমন ফিচার্স, ধরো তার হচ্ছে জন্ডিস আছে, এটা একটা বিষয় গেল। জন্ডিসের পাশাপাশি তার অ্যাসাইটিস আছে, এবং অ্যাসাইটিসের পাশাপাশি তার আর কি কি আছে বলো তো, জন্ডিস আছে, অ্যাসাইটিস আছে, তার হচ্ছে ভ্যারিসিয়াল ব্লিডিং হয়তো বা আছে, ভ্যারিসিয়াল ব্লিডিং আছে, জন্ডিস আছে, অ্যাসাইটিস আছে। সো এরকম স্ট্রাকচার, এরকম কন্ডিশনগুলো যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলি যে এই পেশেন্টটা কিন্তু তার ডিকম্পেনসেটেড অবস্থায় চলে যাইতেছে। আমি তোমাকে আরও পয়েন্টস দেখাই, যে কখন আমি বলি যে দেখো, একটা পেশেন্ট হেপাটিক এনকেফালোপ্যাথি আছে, জন্ডিস আছে, অ্যাসাইটিস আছে, এবং ভ্যারিসিয়াল ব্লিডিং আছে। এই টার্মগুলো মানে তো বুঝো। হেপাটিক এনকেফালোপ্যাথি মানে হচ্ছে যে আমরা নর্মালি কি জানি, যে আমাদের লিভার যে টক্সিনসগুলো আছে আমাদের বডিতে, ওই টক্সিনগুলোকে ডিটক্সিফাই করতে এরা রোল প্লে করে, টক্সিনগুলোকে নষ্ট করে দেয়। কিন্তু ধরো অ্যামোনিয়া একটা টক্সিন, অ্যামোনিয়া, তারপরে গাবা গাবা তো এই যে বিভিন্ন টক্সিন, এই টক্সিনগুলোকে আমাদের লিভার কি করতে পারে না, যেহেতু লিভার ফাংশন করতে পারবে না ঠিক করে, আর্কিটেকচার নষ্ট হয়ে গেছে, সো ডিটক্সিফাই করতে পারবে না। ফলে এগুলো কি করবে, সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে ব্রেনে চলে যাবে। তো যখন ব্রেনে চলে যাবে এই জিনিসগুলো, তখন ব্রেনে এরা কি করতেছে, এনকেফালোপ্যাথি করতেছে। মানে তখন পার্সেন্টের ড্রাউজিনেস হয়ে যাবে, তার লেভেল অফ কনসিয়াসনেসে প্রবলেম হবে, মানে একেবারে মাতাল একটা টাইপ এনকেফালোপ্যাথি করতেছে, রাইট, ব্রেনে এফেক্ট করে এই টক্সিনগুলো যায় ওইখানে। তার মানে হেপাটিক এনকেফালোপ্যাথি যখন হচ্ছে। তার মধ্যে জন্ডিস থাকবে, অ্যাসিডিস থাকতে পারে। অ্যাসিডিস মানে কি, মানে পেরিটোনিয়াল যে ক্যাভিটি, ওই জায়গায় ফ্লুইড দিয়ে ভরে গেছে। প্লুরাল ক্যাভিটিতে যেমন ফ্লুইড জমলে প্লুরাল ইফিউশন বলি, পেরিকার্ডিয়ামে স্পেসে ফ্লুইড জমে পেরিকার্ডিয়াল ইফিউশন বলি, ঠিক একইভাবে এখানে হচ্ছে পেরিটোনিয়াল ক্যাভিটিতে যখন ফ্লুইড জমে, তখন সেটাকে আমরা বলি অ্যাসাইটিস। এবং পেট, তার মানে পেট ফোলা থাকবে, পার্সেন্টের পেট ফোলা থাকতে পারে। ভ্যারিসিয়াল ব্লিডিং থাকতে পারে। ভ্যারিসিয়াল ব্লিডিং মানে কি, মানে ইসোফিগাস, মানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, যে আমাদের এখানে প্রবলেম কি হয়, মানে ধরো একটা ক্রনিক লিভার ডিজিজ বা লিভার সিরোসিস ফর এক্সাম্পল, এখানে একটা প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে ব্লাড যে ভেসেলগুলো থাকে, যেমন ধরো পোর্টো সিস্টেমিক শান্ট থাকতে পারে এখানে। পোর্টো সিস্টেমিক শান্ট এটা মানে বুঝো, পোর্টো সিস্টেমিক শান্ট মানে হচ্ছে যে পোর্টাল সার্কুলেশন আর সিস্টেমিক সার্কুলেশন, এদের মধ্যে একটা অ্যাবনর্মাল কানেকশন হয়ে যাইতে পারে। ঠিক আছে, মানে নর্মালি যে ঘটনা ঘটে, যে নর্মালি হচ্ছে যে কোনো একটা কেমিক্যাল সাবস্টেন্স এটা আসলো, পরবর্তীতে লিভার গেল, লিভারে ডিটক্সিফাই করলো, এবং এভাবে প্রসিডিওরটা চলতে থাকে। বাট এখানে পোর্টো সিস্টেমিক একটা শান্ট হওয়ার কারণে যেটা হয়, যে পোর্টাল সার্কুলেশন থেকে মানে লিভারকে বাইপাস করে, ধরো যে আমি যে বললাম যে লিভারকে বাইপাস করে ওই টক্সিনগুলো চলে গেছে সিস্টেমিক সার্কুলেশনে, ফলে পার্সেন্টার হচ্ছে গিয়ে হেপাটিক এনকেফালোপ্যাথি হলে, এটা একটা কন্ডিশন গেল। এরপরে আসো ভ্যারিসেল ব্লিডিং। আচ্ছা, ভ্যারিসেল ব্লিডিং নিয়ে আমি পরে কথা বলবো, আমরা আগে চলে যাই হচ্ছে গিয়ে, আমরা আগে একটু পড়াশোনা করি, তারপর আমরা ভ্যারিসেল ব্লিডিং নিয়ে আসতেছি। আচ্ছা, তারপরে ডিকম্পেনসেটরের 4টা যে ফিচার, সেটা আমরা অলরেডি বলে ফেললাম।
যে জন্ডিস, অ্যাসাইটিস, হেপাটিক এনকেফালোপ্যাথি আর হচ্ছে ভ্যারিসেল ব্লিডিং। এরপর আসা যাক যে সিরোসিস অফ লিভারের কারণ কি হইতে পারে। এক তো এই যে বি সি দ্বারা ইনফেকশনের কারণে হইতে পারে, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের দেশে যদিও এটা কমন, বাট আমি যদি ইন্ডিয়ার কথা বলি, আমাদের পাশের দেশ, ওই জায়গায় মোস্ট কমন কিন্তু লিভার সিরোসিস অফ লিভার হয় অ্যালকোহলের কারণে, অ্যালকোহলিক লিভার সিরোসিস। এটা হচ্ছে নন অ্যালকোহলিক লিভার সিরোসিসের মধ্যে আমাদের এটা হচ্ছে মোস্ট কমনলি হয়। মানে তারপরে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, তারপর হচ্ছে প্রাইমারি স্কুলারাইজিং কোলানজাইটিস, ঠিক আছে। আহ, তো এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা এটা একটা অটোইমিউন কন্ডিশন, অ্যাকচুয়ালি অটোইমিউন কন্ডিশন, যেটাতে হচ্ছে লিভারের যে স্মল স্মল বাইল ডাক্টসগুলো আছে সেগুলো ডিস্ট্রয়েড হয়ে যায়, এরকম একটা কন্ডিশন আর কি। তারপরে অটোইমিউন লিভার ডিজিজ, সেরকম কিছু অটোইমিউন কারণ থাকতে পারে, যে কোনো লিভার সিরোসিস হইতে পারে। তারপরে প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, এটা অ্যাকচুয়ালি প্রাইমারি বিলিয়ারি সিরোসিস আর প্রাইমারি বিলিয়ারি কোলানজাইটিস, সেটাকে সিরোসিস বা কোলানজাইটিসও বলা হয়। এটার ক্ষেত্রেও আর কি ওরকম ঘটনা ঘটে। সেকেন্ডারি বিলিয়ারি সিরোসিস, সিস্টিক ফাইব্রোসিস একটা ডিজিজ, এই ডিজিজের পেশেন্টরা 30-40 বছরের বেশি বাঁচে না। হ্যাঁ, এটাতে আমরা কি বলি বলতো, আমরা আমাদের যে সোয়েট থাকে, ঘাম থাকে, ওই জায়গায় ক্লোরাইড মাপি, ক্লোরাইড মেজার করে আমরা ডায়াগনোসিস করতে পারি এই ডিজিজটা, ঠিক আছে। হাউএভার সিস্টিক ফাইব্রোসিস নিয়ে আমরা আরও অনেক জানবো, আমরা আলাদা করে ভিডিওতে জানবো, বাট সিস্টিক ফাইব্রোসিসও এটা হইতে পারে। হেমোক্রোমাটোসিস, মানে অনেক বেশি আয়রন ওভারলোড হয়ে গেছে বডিতে, অনেক বেশি আয়রন ডিপোজিশন হয়েছে, হেমোক্রোমাটোসিস। উইলসন ডিজিজ, মানে বডিতে অনেক বেশি কপার জমা হয়েছে। তারপরে হচ্ছে আলফা 1 অ্যান্টিটেপসিন ডিফিসিয়েন্সি যদি থাকে, তারপরে আননোন কিছু কারণ থাকতে পারে। আচ্ছা, ওকে, এখন একটা জিনিস জানতে হবে, সেটা কি বলতো, সেটা হচ্ছে যে এখানে চাইল্ড পাক ক্লাসিফিকেশন অফ প্রগনোসিস অফ লিভার সিরোসিস, অর্থাৎ লিভার সিরোসিসটা প্রগনোসিস কেমন হবে, এটা বোঝার জন্য আমাদের একটা মানে স্কোরিং সিস্টেম আছে। এখানে আমরা পার্সনটার এনকেফালোপ্যাথি আছে কিনা, যদি থাকে তাহলে মাইল্ড থাকলে 2 দিব, আর অনেক বেশি থাকলে 3 দিব। তারপরে ধরো বিলিরুবিনের লেভেলটা কেমন, এটা যদি হচ্ছে অনেক বেশি হয়, ঠিক আছে, মানে বিলিরুবিনের উপর ওভারঅল ভ্যারি করে, আমরা এটা লেভেল উপর ভ্যারি করে আমরা মাইল্ড নাকি মার্ক নাকি নান এরকমভাবে মার্কসিং দিচ্ছি। এবার প্রথম মিন টাইম, অ্যালবুমিন, এখানে পয়েন্টগুলো জাস্ট মনে রাখো। এবার এনকেফালোপ্যাথি, বিলিরুবিন, অ্যালবুমিন, প্রথম মিন টাইম এবং অ্যাসাইটিস, এগুলোর উপর ভ্যারি করে। এখন এই পয়েন্টগুলো যোগ করে আমি যদি দেখি যে কত পয়েন্টস হয়েছে, সেটার উপর ডিপেন্ড করে আমি কিন্তু হচ্ছে গিয়ে এটার প্রগনোসিস আমি দেখতে পারি যে সিওসিসে তার প্রগনোসিস কেমন, ঠিক আছে। এখন ধরো যদি এমন হয়, এমন যদি হয় যে মানে পয়েন্টস অনেক বেশি হচ্ছে, তাহলে সেটা কিন্তু খুবই ডেঞ্জারাস, এটা জাস্ট একটু মনে রাখো। আর ক্রনিক লিভার ডিজিজের জন্য আমরা কিছু স্ক্রিনিং টেস্ট করতে পারি, যেমন এসবিএস এজি, তারপরে আমরা অ্যান্টিবডি, হেপাটাইটিস বি ভাইরাসের যে অ্যান্টিবডি আমরা বলি HCV, এই যে অ্যান্টিবডি, এটা টেস্ট করতে পারি। লিভার অটো অ্যান্টিবডিগুলো চেক করতে পারি যে আচ্ছা তার কি অটোইমিউন কোনো প্রবলেম আছে কিনা, অটোইমিউন কোনো ডিজিজ আছে কিনা। তারপরে আমি আলফা 1 অ্যান্টিটেপসিন, সেউলোপ্লাজমিন, ফেরিটিন, এগুলাও চেক করে দেখতে পারি স্ক্রিনিং করার জন্য। আচ্ছা, এখন লিভার সিরোসিস আসলে হচ্ছে কিভাবে, লিভার কোনো ইনজুরি হচ্ছে, কি কারণে ইনজুরি হচ্ছে, কোনো ভাইরাস দ্বারা, হেপাটাইটিস বি সি অথবা অ্যালকোহল দ্বারা ইনজুরি হচ্ছে, এবং এর ফলে লিভারের আমরা বলি স্পেস অফ ডিসি বা আমাদের লিভারে যে হেপাটোসাইটগুলো থাকে এবং সাইনোসাইডাল এন্ডোথেলিয়াল সেলসগুলো থাকে, এদের মাঝে স্যাটেলাইট সেল নামে সেল থাকে। সো ওই সেলগুলো কি হয়, অ্যাক্টিভেশন হয়ে যায় বিভিন্ন সাইটোকাইন এখানে রিলিজ হওয়ার কারণে, এবং ওই সেলগুলো যখন অ্যাক্টিভেশন হয়ে যায় তখন কি হয় যে এটা হচ্ছে এই স্যাটেলাইট সেলগুলা মায়োফাইব্রোব্লাস্ট লাইক সেলে কনভার্ট হয়, যারা কোলাজেন, তারপর বিভিন্ন ইনফ্লামেটরি আরও সাইটোকাইন্স তৈরি করতে পারে। আলটিমেটলি এরা হেপাটোসাইটকে ড্যামেজ করে ওইখানে ফাইব্রোসিস তৈরি করে, এবং ফাইব্রোসিস তৈরি করে ওইখানে হচ্ছে এই যে প্রবলেমগুলো অ্যাকচুয়ালি ক্রিয়েট হচ্ছে। আর এখানে কি হয়, পোর্টোসিস্টেমিক শান্ট তৈরি হতে পারে, এবং এখানে নোডুল ফর্মেশন হতে পারে। পোর্টোসিস্টেমিক শান্ট মানে পোর্টাল সার্কুলেশন আর ভেনাস, মানে পোর্টাল ভেনাস সার্কুলেশন আর সিস্টেমিক সার্কুলেশন মধ্যে একটা অ্যাবনর্মাল কানেকশন ক্রিয়েট হয়ে যাওয়া, নর্মাল কানেকশন না, অ্যাবনর্মাল কানেকশন যেটা আর কি। ওকে, এরপর আসো যে অ্যাকচুয়ালি আমাদের একটা পেশেন্ট তার সিরোসিস অফ লিভার আছে, বা এটাকে আমরা স্টিগমাটা অফ ক্রনিক লিভার ডিজিজও বলতে পারি, যে কী কী নিয়ে প্রেজেন্ট সে করতে পারে। এখানে পেশেন্টের জন্ডিস থাকতে পারে, অ্যাসিডিস থাকতে পারে, হেপাটোমেগালি থাকতে পারে, এই জিনিসগুলো থাকতে পারে। লিভার স্মলও থাকতে পারে, হেপাটোমেগালি নাও হইতে পারে, বাট মেনলি জন্ডিস, অ্যাসাইটিস, এই দুইটি ইম্পর্টেন্ট। তারপরে সার্কুলেটরি চেঞ্জ থাকতে পারে। সার্কুলেটরি চেঞ্জ বলতে আমরা বিভিন্ন স্পট পাইতে পারি স্কিনের উপরে। কেমন স্পট, ধর সেন্ট্রালি মানে একটা রেড স্পট, এবং আশপাশে দিয়ে রেডিয়েটিং এরকম ম্যানারে আমরা এরকম কিছু রেডিয়েটিং স্মল ক্যাপিলারিজগুলোর কারণে এরকম পাইতে পারি, এবং এটাকে যখন আমি প্রেস করবো এই সেন্ট্রাল রেড পয়েন্টটাকে, তখন এরা দেখা যাবে এই মার্কটা চলে গেছে, এটাকে বলি আমরা স্পাইডার নেভাস
বা স্পাইডার নেভি বা স্পাইডার ট্যালেঞ্জেকটেশিয়া, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফাইন্ডিং। তুমি পাম যদি দেখো হাতের তালু, ওইটা দেখা যাবে একটু লাল লাল হয়ে গেছে, স্পেশালি থিনার এবং হাইপোথিনার ইমিউন্সের ওই জায়গায় সায়ানোসিস থাকতে পারে। ইভেন অ্যান্ডোক্রাইন চেঞ্জের মধ্যে আমরা বলি যে হেয়ার লস হইতে পারে, হেয়ার লস হইতে পারে, এবং সেক্সুয়াল লিভিডো যেটা এটা কমতে পারে, মেলদের ক্ষেত্রে ব্রেস্ট বড় হয়ে যেতে পারে, টেস্টিকুলার অ্যাট্রোফি এটা ইম্পর্টেন্ট। আমরা যখনই এই পেশেন্টের আমরা সিএলডির একটা পেশেন্ট তার এক্সামিনেশন করবো, অ্যাবডোমিনাল এক্সামিনেশন ধরো করলাম, এলিমেন্টারি সিস্টেম এক্সামিনেশন করলাম, আমরা অবশ্যই হার্নিয়াল অরিফিস টেস্টিস দেখে নিতে হবে, কারণ এখানে টেস্টিসটা ছোট হয়ে যেতে পারে, অ্যাট্রোফি হয়ে যেতে পারে, ইম্পোর্টেন্স থাকতে পারে, ফিমেলের ব্রেস্ট ছোট হয়ে যেতে পারে, এবং ম্যানস্ট্রুয়েশন অ্যামোনিরিয়া, ইরেগুলার ম্যানস্ট্রুয়েশন এবং অ্যামোনিরিয়া এই জিনিসগুলো থাকতে পারে। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা, এখানে হেমোরেজিক টেন্ডেন্সিও ইভেন থাকতে পারে, এই জন্য আমার ওরাল ক্যাভিটিটা এক্সামিনেশন করা উচিত, গাম ব্লিডিং, ব্রুইস, পারপুরা, হেপিস্ট্যাক্সিস, মেনোরিজিয়া, এগুলা হচ্ছে কিনা। পোর্টাল হাইপারটেনশনের যে ফিচার্সগুলো, স্প্লিনোমেগালি, তারপরে হচ্ছে ইনগর্স বিভিন্ন ভেইন, চেস্ট, অ্যাবডোমেনে যদি আমরা বলি যে আমাদের ইসোফিজিয়াল ভ্যারিসেস থাকতে পারে, বা হচ্ছে ক্যাপ, আমরা আম্বিলিকাসের আশপাশে যে থাকলে সেটাকে ক্যাপুট মেডুসা বলি, এরকম ডিস্টেন্ডেড ভেইন। কেন ডিস্টেন্ডেড ভেইন? কারণ ওইখানে ব্লাডগুলো জমে থাকতেছে, মানে ব্লাডগুলা জমে ফুলে ফুলে আছে, এরকম একটা অবস্থা। তো ওই ইনগর্সড ভেইন থাকতে পারে, ওইগুলো যদি রাপচার হয়ে যায় তাহলে প্রচুর ব্লিডিং হবে, টরেনশিয়াল টাইপের ব্লিডিং হবে। তো ভেরিসেল ব্লিডিং হইতে পারে যদি ইসোফেজিয়াল ভ্যারিসগুলো রাপচার হয়ে যায়। তারপরে ফেটোর হেপাটিকাস। ফেটোর হেপাটিকাস মানে কি, যে একটা মাস্টি, একটা সুইট অথবা রোটেন মানে পচা অর্ডার, যেটা ব্রেথ বা একজন মানুষ যখন নিঃশ্বাস, আমরা বলি যে নিঃশ্বাস নিতেছে, সেটার সাথে একটা দুর্গন্ধযুক্ত, মানে দুর্গন্ধ বলতে মাস্টি সুইট রোটেন টাইপের একটা অর্ডার বের হচ্ছে, এটা কাদের বের হয়? ফেটোর হেপাটিকাস বলি এটাকে আমরা। এটা হেপাটিক এনকেফালোপ্যাথির পেশেন্ট, ক্রনিক লিভার ডিজিজের পেশেন্ট, এদের ক্ষেত্রে ইউজুয়ালি বের হয়, এটাকে বলি ফেটোর হেপাটিকাস। তারপরে হেপাটিক এনকেফালোপ্যাথি তো থাকতে পারে, ইভেন ডুপিটান্স কন্ট্রাকচার থাকতে পারে, মানে স্পেশালি আমাদের পামে, পামের ওই জায়গায় যে পামার ফেসিয়াগুলো আছে হাতের পামে, ওই জায়গায় ফাইব্রোসিস থিকেনিং হয়ে যায়, মানে ওই জায়গার ফাঁসাগুলা ফাইব্রোসিস থিকেনিং হয়ে যায়, একেবারে একটা ডিফর্মিটি টাইপের হয়ে যায়, ডুপিটান্স কন্ট্রাকচার বলি, এরকম থাকতে পারে। এই কয়েকটা কথা ইম্পর্টেন্ট। তার মানে সিএলডিতে আমি কি কি অ্যাবডোমিনাল ফাইন্ডিংস পাচ্ছি? অ্যাসাইটিস, স্প্লিনোমেগালি পাইতে পারি, আমরা আম্বিলিকাস সারাউন্ডিং ইনগর্স ভেইন পাইতে পারি, যেটাকে ক্যাপুট মেডুসা বলি, হেপাটোমেগালি পাইতে পারি, টেস্টিকুলার অ্যাট্রফি, লস অফ পিউবিক হেয়ার এবং স্কিন পিগমেন্টেশন, ব্রুইস, এগুলো পাইতে পারি। আর হ্যান্ডে কি কি জিনিস আমি দেখবো, আমি আচ্ছা একটা ইম্পর্টেন্ট কথা এখানে বলা হয়নি, সেটা হচ্ছে জন্ডিস তো পাবো, হ্যান্ডে দেখবো, পামার ইরিথেমা পাবো, ডুপাইটান্স কন্ট্রাকচারের কথা বলছি, ব্রুইস পারপুরা থাকতে পারে, পিগমেন্টেশন থাকতে পারে, স্পেশালি হেমোক্রোমাটোসিস, যেটাতে আয়রন অনেক ওভারলোড হয়ে যায় বডিতে, সেক্ষেত্রে পাইতে পারি। সাইনোসিসও পাইতে পারি যদি লাংকেও এফেক্ট করে, মানে হেপাটো পালমোনারি সিনড্রোম করে, জানো যে লিভারের প্রবলেম হলে সেটা পালমোনারি করতে পারে, রেনাল সিস্টেমকে এফেক্ট করতে পারে, যেটাকে আমরা বলি হেপাটো রেনাল সিনড্রোম। তারপরে ক্লাবিং থাকতে পারে যদি প্রাইমারি বিলিয়ারি কোলানজাইটিস বা প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, এটা একটা অটোইমিউন কন্ডিশন। হাউএভার একটা জিনিস যেটা বলা হয় সেটা ফ্লাপিং টেমর, এই সকল পেশেন্টরা আমি যদি হাত ছড়াই দিতে বলি সামনের দিকে, তাহলে কিন্তু এভাবে মানে একটা ফ্লাপিং টেমর আমরা প্রেজেন্ট করতে পারি। এবং এই ফ্লাপিং টেমরের আরেকটা নাম কি বল জানো? অ্যাস্টেরিক্সিস। হ্যাঁ, অ্যাস্টেরিক্সিস। হোয়াট ইজ দ্য আদার নেম অফ ফ্লাপিং টেমর? অ্যাস্টেরিক্সিস। এটাকে আমরা অ্যাস্টেরিক্সিস বলে থাকি। তো ফ্লাপিং টেমর কই পাওয়া যায়? একটা কারণ বললে ক্রনিক লিভার ডিজিজ, দ্যাটস ইট। ওকে, তাহলে এখানে আমি ম্যানেজমেন্টের ফার্স্টে ক্লিনিক্যাল ফিচারগুলো আমি অলরেডি বলে আসছি। তারপরে আমরা ইনভেস্টিগেশন যদি করি, আমরা লিভার ফাংশন টেস্ট করব, আমরা অ্যালবুমিন দেখবো, প্লাজমা অ্যালবুমিন, তারপরে অ্যালবুমিন গ্লোবিলিন রেশিও দেখতে পারি, প্রথম টাইম এএলটি আমরা দেখতে পারি, সেরাম ইলেকট্রোলাইট, ক্রিয়েটিনিন, এগুলো আমরা করব। আমরা ভাইরাল মার্কার্সগুলো করতে পারি, আমরা আলট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন, তারপরে আমরা ট্রাই ফিজিক সিটি স্ক্যান করতে পারি, আমরা এন্ডোস্কোপি অফ আপার জিআইটি করতে পারি, লিভার বায়োপসি করতে পারি, এবং আমরা অবশ্যই নিউট্রিশন মেনটেন্স করা, তারপরে কমপ্লিকেশন অফ সিরোসিস থাকলে সেগুলো ট্রিট করা, আন্ডারলাইং কজের ট্রিটমেন্ট দেওয়া, এগুলো তো করতে হবে। এবং অ্যাসিডি যদি থাকে সেটাকে আমরা ম্যানেজ করার জন্য সোডিয়াম, ওয়াটার, এগুলো রেস্ট্রিকশনস করা, এবং ডায়োটিক্স দেওয়া, স্পাইনোল্যাকটন, অনেক সময় কম্বাইন্ড ডায়োটিক্স দেওয়া হয়, স্পাইনোল্যাকটন আমরা দিতে পারি। তারপরে পাওয়ারফুল লুপ ডায়োটিক যেমন ফ্লুসামাইডও লাগতে পারে কারো কারো ক্ষেত্রে। আর আমরা প্যারাসিন্থেসিস করতে পারি, যদি অনেক বেশি ফ্লুইড জমে থাকে সেটা বের করে আনবো। সো আমরা বলি যে 3 থেকে 5 লিটার আনা সেফ, সো আমরা ফ্লুইডটা বের করে আনতে পারি। এবং আলটিমেটলি একটা ভালো অপশন কি আছে, এটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপাটিক পোর্টোসিস্টেমিক স্টেন্ট শান্ট। হ্যাঁ, এই জিনিসটা আমরা হচ্ছে করতে পারি। তো ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপাটিক পোর্টোসিস্টেমিক স্টেন্ট শান্ট, এখানে আমরা একটা মানে বাইপাস টাইপের করতেছি, যেখানে পোর্টাল সার্কুলেশন থেকে সিস্টেমিক সার্কুলেশনে একটা স্টেন্ট এর মাধ্যমে হচ্ছে অ্যাকচুয়ালি মানে চলাচল করতেছে সবকিছু, ঠিক আছে, মানে সার্কুলেশনটা হচ্ছে। টিপস বলি এটাকে আমরা, টিপস। তো এটা আমরা করতেছি, মানে এই একটা মানে অ্যাবনর্মাল শান্ট যাতে নিজে নিজে তৈরি না হয়, মানে আমি নিজে থেকে এরকম একটা প্রসিজার আর কি করে দিলাম। তারপরে লিভার ট্রান্সপ্লান্টেশন, যেটা এটা তো অপশন অবশ্যই থাকতে পারে। এরপর আসা যাক যে
আমার লিভার সিরোসিসের পেশেন্টকে অবশ্যই ফলো আপ করতে হবে, তার লেভেল অফ কনসিয়াসনেস কেমন, স্লিপ প্যাটার্ন কেমন, ফ্লাপিং টেমর আছে কিনা, কারণ এনকেফালোপ্যাথি হইতে পারে সকল পেশেন্টের, ডিহাইড্রেশন, জন্ডিস, পালস, বিপি, টেম্পারেচার, সাইনোসিস, এগুলো দেখবো। অ্যাবডোমেনটা একটু চেক করবো যে অ্যাবডোমিনাল ডিস্টেনশন হয়েছে কিনা, অ্যাবডোমিনাল পেইন আছে কিনা, বায়াল সাউন্ড, গার্ডটা দেখতে পারি, গার্ড বলতে হচ্ছে ডিস্টেনশন হলে সেটা গার্ডের মাধ্যমে বোঝা যাবে। আমরা বাওয়েল ব্লাডার হ্যাবিটটা দেখতে পারি, প্লান্টার রেসপন্সটা চেক করতে পারি, কারণ এই সকল পেশেন্টের আমরা যে কাহিনীটা পাইতে পারি সেটা হচ্ছে প্লান্টার রেসপন্সটা এক্সটেন্সর হইতে পারে, কিন্তু এক্সটেন্সর, হ্যাঁ এক্সটেন্সর হইতে পারে, জার্কুল এক্সাজারেটেড হইতে পারে। ওকে, এরপর আসলে কমপ্লিকেশন অফ লিভার সিরোসিস যদি বলি তাহলে পোর্টাল হাইপারটেনশন এর যে বিষয়াদিগুলো আছে, যেমন ভ্যারিসেল ব্লিডিং, তারপর হাইপার স্প্লিনিজম মানে স্প্লিন একেবারে মানে বড় হয়ে যাওয়া, তারপরে অ্যাসাইটিসের বিষয়াদিগুলো, মানে ওভারঅল কথা যে সিরোসিস অফ লিভার হলে পোর্টাল হাইপারটেনশনের ফিচার্সগুলো থাকতে পারে, হেপাটিক এনকেফালোপ্যাথি হতে পারে। আর যদি এই পেশেন্টরা ধরো পেটে ব্যথা নিয়ে প্রেজেন্ট করতেছে, মানে হুট করে একটা লিভার সিরোসিসের পেশেন্ট হুট করে পেটে ব্যথা, এবং তাহলে আমি সাসপেক্ট করবো স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস হতে পারে, এবং এর ফলে অ্যাবডোমেন জুড়ে ব্যথা। আচ্ছা, এবং তারপরে হেপাটোরেনাল সিনড্রোম করে এটা রেনাল ফেলিওর করতে পারে, এবং এটা হেপাটোপালমোনারি সিনড্রোম করতে পারে, সেক্ষেত্রে ক্লাবিং পাইতে পারি পেশেন্টের, হেপাটোসেলুলার কার্সিনোমাও করতে পারে। এবং আমরা অবশ্যই এনএসআইডস, এসি ইনহিবিটর, কোডেইন, নার্কোটিক্স, অ্যানজিওলাইটিক, অ্যান্টিকনভালসেন্স এই ডেগুলো অ্যাভয়েড করার ট্রাই করবে, এগুলো আরও অবস্থাকে মানে ওর্স করতে পারে। দেখো 50 বছরের একটা ফার্মার, সে হচ্ছে মডারেট স্পিনোমেগালি এবং অ্যাসাইটিস আছে, তাহলে আচ্ছা স্পিনোমেগালি আছে, অ্যাসাইটিস আছে, ওকে ফাইন, তাহলে সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন হইতে পারে, আর অনেক কিছুই হইতে পারে, কারণ এখানে তার লিম্ফোমা হইতে পারে, ডিসিমিনেটেড টিউবারকুলোসিস হইতে পারে, এগুলো আমাদের মাথায় থাকতে হবে। ধরো একটা পেশেন্ট, তার হচ্ছে জন্ডিস আছে, অ্যাসাইটিস আছে, এক্সামিনেশন আমরা স্পাইডার টেলানজিকটেশিয়া পাইছি, স্পিনোমেগালি পাইছি, টেস্টিকুলার অ্যাট্রফি পাইছি, আচ্ছা এটা সিএলডি হবে, এবং পোর্টাল হাইপারটেনশনের ফিচার্স এখানে আছে। আচ্ছা, তো এরকম আর কি বিষয়গুলো আমরা দেখলাম। একটা 52 বছর বয়সী, তার জন্ডিস 8 মাস ধরে, স্প্লেনোমেগালি আছে, ডিস্টেন্ডেড ভেইন ওভার দ্য অ্যাবডোমেন আছে, তার মানে আচ্ছা পোর্টাল হাইপারটেনশন মানে ক্রনিক লিভার ডিজিজ উইথ পোর্টাল হাইপারটেনশন ফিচার। পোর্টাল হাইপারটেনশনে আমরা পরবর্তী ভিডিওতে আরেকটু সুন্দর করে আলোচনা করব, তখন আসলে আরো বেশি ক্লিয়ার হবে টপিকসগুলো। দেখো, তার মানে ক্রনিক লিভার ডিজিজ, ইন্টারঅ্যাবডোমিনাল ম্যালিগনেন্সি, লিম্ফোমা, এগুলো, তারপর ডিসিমিনেটেড টিউবারকুলোসিস, এগুলো কিন্তু এটা ডিডি হইতে পারে। তার মানে ইন্টারঅ্যাবডোমিনাল ম্যালিগনেন্সি, লিম্ফোমা, ডিসিমিনেটেড টিউবারকুলোসিস। ওকে, ঠিক আছে। এখন আসো যে আমাদের এই যে লিভার সিরোসিসের পেশেন্ট, তাহলে তার মানে ডিস্টেনশন অফ অ্যাবডোমেন হইতে পারে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, এবং এই যে ডিস্টেনশনটা, আচ্ছা একটা বিষয় যে ধরো এই যে আমাদের পেশেন্টরা তার লেভেল অফ কনসিয়াসনেস ঠিকঠাক নাই, অলমোস্ট আনকনসিয়াস হয়ে গেছে, এই যে পেশেন্টটা, তার কি হইতে পারে, তার লিভার সিরোসিসের মানে হেপাটিক এনকেফালোপ্যাথি নিয়ে প্রেজেন্ট করতে পারে, যে আচ্ছা কমপ্লিকেশন হয়ে হেপাটিক এনকেফালোপ্যাথি হয়ে আসছে। এখন এটা কি স্ট্রোক কিনা, এটা কিভাবে বুঝবা? স্ট্রোক ইউজুয়ালি সাডেন অনসেট হয়, সাডেন অনসেট, বাট এই সকল পেশেন্টরা একটা গ্রাজুয়াল টাইম ধরে কিন্তু হিস্ট্রি দিবে, যে আস্তে আস্তে ফার্স্টে এটা হয়েছে, ফার্স্টে ওটা হয়েছে, তারপর আস্তে আস্তে কনসিয়াসনেস হারাইছে, হুটার করে হারায়নি। তার মানে এখানে একটা গ্রাজুয়াল, ঠিক একইভাবে এখানে অ্যাবডোমিনাল সোয়েলিংটাও গ্রাজুয়ালি ইনক্রিজ করবে, এবং এখানে পাশাপাশি লেগ সোয়েলিংও থাকতে পারে, এবং লেগ ইডিমা যদি থাকে আমরা চিন্তা করতে পারি আচ্ছা লেগ ইডিমা আছে, তাহলে এটা কি কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, লেগ ভেন্ট্রিকুলার ফেলিওর, এগুলো কিনা। সো ওইটাও কিন্তু একটা ডিডি এখানে আছে, সিসিএফ একটা ডিডি আছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এরপর আসো যে একটা লন অ্যাসাইটিস, মানে একটা ধরো একটা মানুষের শুধু পেট ফল আর কিছু নেই, তাহলে কি কি চিন্তা করতে পারি আমরা? লিভার সিরোসিস হইতে পারে, টিউবার ডিসেমিনেটেড টিবি হইতে পারে, লিম্ফোমা হইতে পারে, ইন্টারনাল ম্যালিগনেন্সি হইতে পারে, প্যানক্রিয়াসের কারণে অ্যাসাইটিস হইতে পারে, তার মানে এগুলো ডিডিতে আসবে আমার, ঠিক আছে। এগুলো ডিডি অফ লিভার সিরোসিস, এই কথাটা একটু মাথায় রাখো। তারপরে লেগ সোয়েলিং, এর সাথে যদি শ্বাসকষ্ট থাকে তাহলে সিসিএফ, ঠিক আছে। আবার যদি পাফি ফেস থাকে তাহলে এজিএন, কোনিক লিভার মানে কিডনি ডিজিজ, কিডনি রিলেটেড ইস্যু আমরা আলোচনা করবো, ঠিক আছে। আচ্ছা, এবং মনে রাখবা আমাদের কিডনির ক্ষেত্রে ফার্স্টে মাউথে বা মুখের ওইদিকে পাফি ফেস, পেরিঅরবিটাল ইডিমা, এই সকল জিনিসগুলো ফার্স্টে এই সকল জায়গায় ইডিমা অ্যাপ্লাই করে, তারপরে লেগে, তারপরে অ্যাবডোমেন, ঠিক আছে। বাট এই লিভার সিরোসিস আগে অ্যাবডোমেন অ্যাপ্লাই করে, তারপরে লেগে অ্যাপ্লাই করতে পারে। একটা পেশেন্ট অ্যালকোহল ইনটেক করে তাহলে তার প্যানক্রিয়াটাইটিস হইতে পারে, রাইট, লিভার সিরোসিস বাদও। ধরো একটা পেশেন্ট হচ্ছে পেইন, ভমিটিং, কনস্টিপেশন, অ্যাবডোমিনাল ডিস্টেশন, এই যে চারটা মানে একটা টেট্রাড, এটা থাকে কিসে, এটা আবার মানে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনে থাকে আমরা জানি, ঠিক আছে। এবং যদি এমন হয় প্রচুর ব্যথা, মুভমেন্টে পেইন, বোর্ড লাইক রিজিডিটি অ্যাবডোমেনের ওই জায়গায়, তাহলে অ্যাবডোমিনাল ডিস্টেনশনও হয়েছে, তাহলে সেটা আবার পারফোরেশন হতে পারে, পারফোরেশন অফ হলোভিসকাস। লিম্ফোমাতে ডিস্টেনশন থাকতে পারে, এবং এখানে লিম্ফোমাতে একটা ইম্পর্টেন্ট কথা যে প্রচুর রাতের সময় প্রচুর মানে পুরো শরীর ভেজে যায় ঘামে, ড্রেঞ্চিং নাইট সোয়েট থাকতে পারে, সাথে ফিভার এবং লিম্ফোডেনোপ্যাথিও আছে, তার মানে সেক্ষেত্রে আমি লিম্ফোমা চিন্তা করতে পারি। আর টিবির ক্ষেত্রে গ্রাজুয়াল খুবই স্লোলি অনসেট হবে, এবং আস্তে আস্তে ডিস্টেনশন হবে, লো গ্রেড ফিভার থাকতে পারে, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, এবং একটা কন্ট্যাক্ট হিস্ট্রি থাকবে কোনো টিবি এফেক্টেড পেশেন্টের সাথে, এটা আমরা দেখলাম। সো ফোলা আস্তে আস্তে বাড়ে, পা ফোলা নাই, বা শ্বাসকষ্ট, মুখ ফোলা নাই, প্রসাব ঠিক আছে, পেইন নাই, কনস্টিপেশন,
সো এরকম বেশ কিছু হিস্ট্রি এখানে প্রেজেন্ট করতে পারে। বাট হাউএভার আমরা ফার্স্ট বললাম অ্যাবডোমিনাল ডিস্টেনশন অ্যাসাইটিস এর থাকতে পারে, তারপরে জন্ডিস থাকতে পারে। আচ্ছা, আর পাশাপাশি এই সকল পেশেন্ট কিন্তু হেমাটেমেসিস ম্যালেনা নিয়ে প্রেজেন্ট করতে পারে, কারণ যদি রাপচার্ড ইসোফেজিয়াল ভ্যারিসেস হয় তাহলে সেগুলো তো ব্লিডিং করবে এবং সেটা হেমাটেমেসিস মানে পায়খানা কালো কালো হয়, সেটা তো ম্যালেনা ইন্ডিকেট করে। হেমাটেমেসিস মানে ভমিটিং, মানে ব্লাড ব্লাড হচ্ছে ভমিটিং করতেছে এরকম একটা অবস্থা। ওইখানে আবার আরেকটা বিষয় আসতে পারে যে হেপাটাইটিস ম্যালানা এগুলো তারপরে যে ব্লিডিং সেটা কার্সিনোমা স্টোমাকের কারণে হতে পারে, আলসারের কারণে হতে পারে, এনএসির কারণে, এনএসি ইন্ডাস্ট্রি হতে পারে। সো এটাও আমরা দেখবো, বাট এটা আমরা একটু, বাট পিউডিতে যদি অল্প ব্লিডিং হয়। হেপাটিক এনকেফালোপ্যাথি নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, এবং এক্ষেত্রে পেশেন্টের কোমরবিডিটি আছে কিনা, হাইপারটেনশন, ডায়াবেটিস, ম্যালেরিয়া, সেগুলো আমার জানতে হবে, কারণ এক্ষেত্রেও পার্সেন্টের ড্রাউজি, ডিসঅরিয়েন্টেড থাকতে পারে। এবং আচ্ছা, ওকে ফাইন। এবং ঠিক আছে, আবার ধরো যাদের হাইপোনাট্রিমিয়া থাকে সকল পেশেন্টরাও কিন্তু এভাবে মানে ডিসঅরিয়েন্টেড হয়ে যেতে পারে, এক্ষেত্রে ভমিটিং এর হিস্ট্রি নিব। তারপরে যখন ভমিটিং এর কারণে হাইপোনাট্রিমিয়া হতে পারে, তারপরে হচ্ছে অনেক বেশি ডায়রিয়া, তাদের ক্ষেত্রে হাইপোনাট্রিমিয়া হয়ে যেতে পারে, মানে সোডিয়াম কমে গেছে বডিতে, ইলেকট্রোলাইট কমে গেছে। ডায়াবেটিসের যারা পেশেন্ট তারা ইনসুলিন যদি নেয় তাদের হাইপোগ্লাইসেমিয়া হয়, তারা ডিসঅরিয়েন্টেড হয়ে যেতে পারে। সো এইভাবে হিস্ট্রিটা ইম্পর্টেন্ট আসলে। তার মানে অ্যাসাইটিস, জন্ডিস, হেমাটেমেসিস ম্যালেনা, হেপাটিক এনকেফালোপ্যাথি এগুলো নিয়েই পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, কমপ্লিকেশন নিয়ে আসতে পারে। এটা একটা ইম্পর্টেন্ট কথা। তারপরে হচ্ছে যে তো আমরা এইভাবে বলবো নোন কেস অফ সিরোসিস, যেটা ডিকম্পেনসেটেড অফ লিভার, মানে একটা পেশেন্ট এরকম পরবর্তীতে সেটা আবার মানে বিভিন্ন ফিচার্স নিয়ে আবার আসতে পারে, ঠিক আছে। তার লিভার সিরোসিস আছে বাট সে একটা ফ্লার আপ নিয়ে আসছে আর কি। ওকে, এরপরে আসো যে আবার এইচসিসি যেটা হেপাটোসেলুলার কার্সিনোমা কিন্তু আমাদের মাথায় চিন্তা করতে পারে। সেক্ষেত্রে আবার রাইট আপার অ্যাবডোমিনাল পেইন থাকবে, মানে ওই জায়গায় পেইন বলতে রাইট আপার অ্যাবডোমেনে একটা মাস পাইতে পারি, আমরা একটা মাস পাবো এবং সেটা পেইনফুল হবে। এবং দেখা গেছে যে এখানে প্রচুর অ্যাসাইটিস বাড়ে, মানে অ্যাসাইটিস তো এমনিতে আছে বাট সেটা অনেক বেশি বেড়ে গেছে, ওয়েট লস বা কার্সিনোমার যে ফিচারগুলো সেগুলো থাকবে। এবং আমরা পাস্ট হিস্ট্রি নিব, পাস্ট হিস্ট্রিতে কি নিব, অবশ্যই কোনো জন্ডিস আগে ছিল কিনা, আগে জন্ডিস ছিল কিনা এই হিস্ট্রিটা আমরা একটু নিব লিভার সিরোসিসের ক্ষেত্রে। কোনো সার্জারি হয়েছিল কিনা, ব্লাড ট্রান্সফিউশন হয়েছিল কিনা, কারণ হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, এগুলো হিস্ট্রিটা। তারপরে পার্সোনাল হিস্ট্রিতে প্যারেন্টাল কোনো ড্রাগস বা আইভি ড্রাগ অ্যাবিউজ করে কিনা, স্মোকার, অ্যালকোহল নাই কিনা, তারপরে নিডল শেয়ার করে কিনা, হেপাটাইটিস বি ভ্যাকসিন নিয়েছিল কিনা, এটা ভ্যাকসিনেশন হিস্ট্রিতে, ফ্যামিলি হিস্ট্রিতে বাবা মার সিরোসিস আছে কিনা, এবং হলে ট্রিটমেন্টের সাথে মানে মানে যদি ট্রিটমেন্ট ক্রাইটেরিয়া ফুল না করে তাহলেও আমরা ট্রিটমেন্ট দিব, ঠিক আছে। ট্রিটমেন্ট ক্রাইটেরিয়া ফুলফিল না করলেও যদি ফ্যামিলিতে থেকে থাকে কারো। আচ্ছা, এবং ফিজিক্যাল এক্সামিনেশন আমরা হেপাটিক ফেসিস নামে একটা কথা আছে, যে এই সকল পেশেন্টদের লিভার সিরোসিসের পেশেন্টদের একটা মানে হেপাটিক ফেসিস লিখে গুগলে সার্চ দিবা, এই পেশেন্টে আমরা এরকম একটা অ্যাপিয়ারেন্স পাই। সো সেটাকে আমরা বলি হেপাটিক ফেসিস। এরকম পাইতে পারি জন্ডিস, অ্যানিমিয়া, সায়ানোসিস, ক্লাবিং, পামার ইরিদিমা, ডুপাইটাস কন্ট্রাকচার, লিউকোনাইকিয়া। লিউকোনাইকিয়া ইউজুয়ালি আমরা পাই থাকি। কৈলোনাইকিয়া কই পাই, অ্যানিমিয়াতে পাই, আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়াতে। হাউএভার এবং হেয়ার লস পাইতে পারি, কারণ এখানে প্রোটিন লস হওয়ার একটা চান্স থাকে যেহেতু, এই জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে গাইনোকোম্যাস্টিয়া পাইতে পারি, লেগিডিমা, স্পাইডার নেভি, ভেরি ইম্পর্টেন্ট ফাইন্ডিং। তারপরে লিম্ফোমাতে লিম্ফ নোড বাড়তে পারে, এবং যদি পা ফোলা থাকে, পেট ফোলা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর চিন্তা করতে পারি। এই জন্য জেবিবিটা দেখবো, জেবিবি আবার রেস থাকে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর। অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে ডিস্টেন্ডেড অ্যাবডোমেন পাবো, এবং ইউজুয়ালি আমরা আম্বলিকাসটা সেন্ট্রালি প্লেস থাকবে, বাট আম্বলিকাসের যে স্লিটটা সেটা ট্রান্সভার্স হবে, ট্রান্সভার্সে, এবং ফ্লাংগুলো ফুল থাকবে। ওকে, এরপরে আসো যে আমরা পাশে পেশেন্টের যেটা দেখবো যে ইনগর্স ভেইন আছে কিনা, এবং স্পেশালি ফ্রাঙ্ক অ্যাবডোমেনের মাঝ দিয়ে, এবং ডাইরেকশন মনে রাখবা যে এই সকল ক্ষেত্রে কোনিক লিভার সিএলডির ক্ষেত্রে যে যে মানে ডাইরেকশন থাকে, মানে ইনগর্স ভেইনগুলোর যে ডাইরেকশন থাকে সেটা নর্মালি থাকে, নর্মাল ডিরেকশনে থাকে, কিন্তু সেটা এক্সাজারেটেড থাকবে, মানে ফ্লোটা অনেক বেশি হবে, ফ্লোটা এক্সাজারেটেড হবে, ঠিক আছে। এবং আমরা এলিমেন্টারি সিস্টেম এক্সামিনেশন যদি আমরা বলি, অ্যাবডোমিনাল এক্সামিনেশন না বলে আমরা এখানে বলবো এলিমেন্টারি সিস্টেম এক্সামিনেশন, এবং সেক্ষেত্রে আমরা ওরাল ক্যাভিটিও শুরু দেখে নিব, সেখানে কোনো ফেটার হেপাটিকাস আছে কিনা, কোনো ব্রেথে ওই যে অর্ডার আছে কিনা, বা গাম ব্লিডিং আছে কিনা, ব্রুইজিং আছে কিনা, এই জিনিসগুলো একটু দেখে নিবে। ক্যাপুট মেডিসা আছে কিনা, আম্বলিকাসের আশপাশে ডাইলেটেড ভেইন, এবং প্যারাসিন্থেসিসের হিস্ট্রি নিব, যে কালার কেমন, যদি এমন হয় যে ঘোলা থাকে তার মানে হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন হতে পারে। ব্লাড যদি ব্লাডই থাকে, প্যারাসিন্থেসিস যদি ব্লাড বের হয়ে আসে মানে অ্যাসিটিক ফ্লুইড কালেকশনের সময়, সেটা ম্যালিগনেন্সি হতে পারে। ইউজুয়ালি লিভার পালপেবল তেমন একটা হয় না, হেপাটোমেগালি পাওয়া যায় না সিরোসিসে, মেইনলি আমরা স্প্লিনোমেগালি পাইতে পারি যদি পোর্টাল হাইপারটেনশনের ফিচার থাকে। এবং আমরা শিফটিং ডালনেস দেখতে পারি পারকাশনে, শিফটিং ডালনেস দেখবো যদি হালকা অ্যাসাইটিস থাকে, আর যদি অনেক বেশি হিউজ অ্যাসাইটিস থাকে, মাইল্ড টু মডারেট অ্যাসাইটিসে শিফটিং ডালনেস দেখলেই হয়, আর যদি হিউজ অ্যাসাইটিস থাকে আমরা ফ্লুইড ফিল দেখবো।
এবং আমরা টেন্ডার অ্যাপয়েন্টমেন্ট পেলে এইচবিভি বা স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনিটিস তো অবশ্যই সাসপেক্ট করতে পারি। আমরা কার্ডিয়াক সিস্টেমটা একটু দেখবো, রেসপিরেটরি সিস্টেম দেখবো, কার্ডিয়াক সিস্টেম দেখবো, রেসপিরেটরি সিস্টেম দেখবো। এবং রেসপিরেটরি সিস্টেম আমরা প্লুরাল এফিউশন, টিউবারকুলোসিস এগুলো আছে কিনা এগুলো একটু চেক করে নিব। হার্নিয়াল অরিফিস দেখবো। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা কি এখানে জানো, যে আমার নার্ভাস সিস্টেম অবশ্যই দেখতে হবে, কারণ হেপাটিক এনকেফালোপ্যাথি আমরা পেশেন্টকে জিজ্ঞেস করবো আপনার নাম কি, দুপুরে কি খাইছেন, সকালে কি খাইছেন, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা একটু দেখবো। বা আমরা পেশেন্টকে কিছু একটা আঁকতে দিলে, মানে আঁকাইতে দিলে সে ওইটা আঁকাইতে পারতেছে না, মানে অ্যাপ্রাক্সিয়া নামে একটা কনস্টিটিউশনাল অ্যাপ্রাক্সিয়া, মানে এরকম বেশ কিছু টার্ম আছে, এগুলো আমরা পরবর্তীতে পরিচিত হবে। এবং এই সকল পেশেন্টদের এনকেফালোপ্যাথির পেশেন্টদের দেখা যায় প্লান্টার রেসপন্স মানে এক্সটেন্সর হইতে পারে, ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন করতে পারে, হাই সাইকিক ফাংশন দেখতে পারি। ইনভেস্টিগেশন আমরা সিবিসি, আরবিএস, ক্রিয়েটিনিন, সিরাম ইলেক্ট্রোলাইট এগুলো তো করবো। তারপরে লিভার ফাংশন টেস্টের মধ্যে সিরাম বিলিরুবিন, এসজিপিটি, এসজিওটি প্রথম মিন টাইম, তারপর হচ্ছে সিরাম অ্যালবুমিন দেখবো, এসবিএস এজি দেখবো, এবং অ্যান্টি এসসিবি এটা আমরা করবো ভাইরাল মার্কারের মধ্যে। এবং ইউএসজি অফ হোল অ্যাবডোমেন করবো, টিবি, লিম্ফোমা, লিম্ফাডিনোপ্যাথি এক্সক্লুড করার জন্য, ইভেন অনেক সময় স্প্লিনটা দেখার জন্য আমরা করি। তারপরে লিভারে কোনো স্পেস অফ লেশন আছে কিনা বা স্প্লিন মেগাল আছে কিনা এটা দেখার জন্য আমরা ইউজ করি। আর লিম্ফোমার জন্য স্পেশালি সিবিসিটা ভালো কাজ করবে। টিবির জন্য আমরা ইএসআর বেশি বেড়ে যাবে, স্ট্রেস টেক্সিটা টিবিতে ভালো রোল প্লে করতে পারে। যদি হাইপার টেনশন থাকে আমরা একটা ইসিজিও দিব, রেনাল প্রবলেম থাকলে আমরা ইউএসজি, ইউরিন আরএমইও দিব। এবং অ্যাসিটিক ফ্লুইড স্টাডি আমরা কীভাবে করবো, অ্যাসিটিক ফ্লুইড বা প্যারাসিন্থেসিস যেটা, এটাতে আমরা টোটাল কাউন্ট, ডিফারেন্সিয়াল কাউন্ট, তারপরে হচ্ছে অ্যালবুমিন, প্রোটিন, ম্যালিগন্যান্ট সেল আছে কিনা একটু কালচারও করে দেখবো। অ্যাসিডিক ফ্লুইড স্টাডি যেভাবে করে আর কি, আমরা যেমন সিএসএফ স্টাডি পড়ছিলাম না ওটার মধ্যেই। তারপরে আমরা কমপ্লিকেশনের জন্য আপার দিয়ে এন্ডোস্কোপি করতে পারি, বা এটাকে আমরা মানে গ্যাস্ট্রোডিওডেনোস্কোপিও বলে থাকি, এটা আমরা ইসোফিজিয়াল ভ্যারিসেস দেখার জন্য এটা করতে পারি। তারপরে পোর্টাল হাইপারটেনশনের ফিচারগুলো দেখার জন্য এটা আমরা করতে পারি। তারপরে পার্সেন্টার আলফা ফেটোপ্রোটিন, ট্রাইফেজিক সিটি স্ক্যান অফ হেপাটোবিলিয়ারি সিস্টেম, সেরাম অ্যামোনিয়া এইগুলো দেখতে পারি। তারপরে সেরাম ক্রিয়েটিনিন করতে পারি হেপাটোনেডাল সিনড্রোম সাসপেক্ট করার জন্য। আর একটা ইম্পর্টেন্ট কথা এখানে আমরা যে অ্যাসিটিক ফ্লুইড এর কথা বললাম, তো সেক্ষেত্রে আমরা একটা জিনিস বের করি, সেরাম অ্যালবুমিন, অ্যাসিটিক অ্যালবুমিন, মানে সরি, সেরাম অ্যালবুমিন অ্যাসাইটিক গ্রেডিয়েন্ট, মানে এরকম একটা টার্ম আছে। তো এই স্যাগ, তো এটা হচ্ছে যদি 1.1 থেকে বেশি হয়, তার মানে সেটা পোর্টাল হাইপারটেনশনকে ইন্ডিকেট করে, ঠিক আছে। 1.1 বেশি হলে পোর্টাল হাইপারটেনশন ইন্ডিকেট করে। এবং ট্রানজুরেটিভ নাকি এক্সুরেটিভ এর জন্য প্রোটিন দেখতে হবে। মানে এক্সুরেটিভ যেটা আমরা জানি, এক্সুরেটিভ বলতে বোঝায় মানে আমাদের একটা ধরো ফ্লুইড কালেকশন করলাম, তো সেটা কি এক্সুরেটিভ কিনা এটা বুঝবো কীভাবে, ওইটার মধ্যে প্রোটিন বেশি থাকবে, রাইট। কমপ্লিকেশনে কী হতে পারে, লিভার সিরোসিসের এইচসিসি হতে পারে, স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনিটিস হতে পারে, পোর্টাল হাইপারটেনশনের ফিচারগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে, হেপাটিক এনকেফালোপ্যাথি হতে পারে, তারপরে হেপাটোরেনাল সিনড্রোম, হেপাটোপালমোনারি সিনড্রোম সেগুলো হতে পারে। ট্রিটমেন্টে আমরা সল্ট ওয়াটার রেস্ট্রিকশন করবো, যেহেতু অ্যাসাইটিসের বিষয়টা থেকে আমরা স্পেনোল্যাকটন 50 mg, ফ্লুসামাইড 20 mg এরকমভাবে দিতে পারি। এবং আমরা বলছি যে এই যে বলছিলাম না যে 4টা ফিচার থেকে ডিকম্পেনসেটেড লিভার সিরোসিস, এর মধ্যে যে কোনো একটা থাকলে কিন্তু সেটাকে আমরা ডিকম্পেনসেটেড বলবো, 4টাই থাকতে হবে এমন না। এবং আমরা এক্সট্রা সল মানে কোনো অ্যাডেড সল্ট খাবে না, এবং ফ্লুইড রিটেনিং ফুড বা ড্রাগ খাবে না, এনএসআইস নিবে না, প্রসেস ফুড সে অ্যাভয়েড করবে, প্রসেস কোনো ফুড সে খাবে না। আমরা ল্যাকটোলোজ দিতে পারি প্রতিদিন 1 থেকে 2 বার। টেনোফ্লুভিড দিতে পারি যদি বিভাইরাস ইনফেকশন হয়। বিভাইরাস ইনফেকশনের কারণে আমরা যদি বলে কয়েকটা অ্যান্টিভাইরাল ড্রাগের নাম বলো, অ্যান্টাক্যাভির বলবা, টেনোফ্লুভির বলবা, তারপরে অ্যালাফেনাইট, হ্যাঁ অ্যালাফেনাইট কি বললাম, আমরা ডিকম্পেনসেটেড মানে স্পেশালি যদি সি ভাইরাস দ্বারা হয় সেক্ষেত্রে আমরা ইন্টারফেরন আলফা দিই না, ইন্টারফেরন আলফা বা এটাকে আমরা পেগাইলেটেড ইন্টারফেরন আলফা বলে থাকি, পেগাইলেটেড। তো পেগাইলেটেড ইন্টারফেরন আলফা এটা আমরা দিব না, হ্যাঁ এটা মনে রাখবো, এটা আমরা কম্পেনসেটেডের ক্ষেত্রে দিতে পারবো। তারপরে আমরা সি ভাইরাস দ্বারা হইলে এটা দিতে পারবো না, আমরা সোবোফুভিড নামে একটা ড্রাগ আছে, এই অ্যান্টিভাইরাল ড্রাগটা দিতে পারি। কমপ্লিকেশনে আমরা পোর্টাল হাইপারটেনশনে বিটা ব্লকার, কার্বিডেলল, প্রোপানেলল এটাগুলো দিতে পারি। আমরা ব্লিডিং কন্ট্রোলের জন্য ব্যান্ড লাইগেশন এন্ডোস্কোপি করতে পারি। এবং আমরা আমরা আলফা ফেটোপ্রোটিন দেখতে পারি 3 থেকে 6 মাস ইন্টারভ্যাল আমরা ইউএসজি করতে পারি ফলো আপ করার জন্য। এবং আমরা ট্রাইফেজিক সিটি স্ক্যান করতে পারি, এফএনএসি করতে পারি, আমরা যদি এইচসিসি সাসপেক্ট করি, বায়োপসি করতে পারি। তাহলে মোটামুটি এতটুকু জিনিস আমাদের জানলেই কিন্তু হচ্ছে আমরা